নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে আসা মানেই আপনারা অপেক্ষায় বসে থাকেন যে ডাক্তারবাবুদের সাথে আপনাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় এবং লাইভ অনুষ্ঠানে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন, অর্থাৎ রোগ সংক্রান্ত বিষয়, শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে। আর সেটা সেইভাবে কিন্তু ডাক্তারবাবুরা আপনাদেরকে নানানভাবে সুপরামর্শ দেন এবং সেই পরামর্শের মাধ্যমে অনেকটাই আপনারা সজাগ হন, সচেতন হন। অবশ্যই আজকেও কিন্তু আমাদের একটি টপিক রেখেছি। আর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টর, অর্থাৎ গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের পথ চলা, আর ভীষণভাবে তারা সাকসেসফুল বলতেই হয় এবং মানুষ ভীষণভাবে তারা উপকৃত হচ্ছেন। আজকের আমাদের প্রতিদিনের টপিক থাকে, বিভিন্ন আলোচনা থাকে রোগ সংক্রান্ত বিষয়ে। আর এছাড়া যদি কোনোভাবে আপনারা মানসিকভাবেও যদি বিপর্যস্ত থাকেন, মানসিক অবসাদে ভুগছেন বা মানসিক কোনো সমস্যা থাকে, সেটা নিয়েও কিন্তু আপনারা আলোচনা রাখতেই পারেন। ডাক্তারবাবুরা সেইভাবে কিন্তু আপনাদের একটা সুপরামর্শ দেবেন। আর আজকের আমরা যে টপিকটি রেখেছি সোরিয়াসিস, এই রোগটি সম্পর্কে অনেকটাই আপনারা অবগত, আবার অনেকে অবগত নয়, এবং আমরা সেই বিষয়ে আজকে জেনে নেব যে সোরিয়াসিস রোগটি কী এবং কাদের ক্ষেত্রে এগুলো হতে পারে বা আক্রান্ত হতে পারে, তার সিমটমগুলো কী এবং কিভাবে এর থেকে আপনি একটা আগে থেকে আপনি যদি কোনো রোগটা হওয়ার আগে প্রতিরোধ কিভাবে করবেন এবং হয়ে গেলে তার চিকিৎসা কিভাবে আপনি পাবেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু বিভিন্ন ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগের কিন্তু তারা ট্রিটমেন্ট করে যাচ্ছে এবং তার সঙ্গে তো একটা স্কিনের চিকিৎসা থাকে, হেয়ারের চিকিৎসা থাকে, সব কিছু মিলে মিশে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টর কিন্তু এইভাবে আপনাদেরকে একটা উপকারের জায়গা তৈরি করে দিচ্ছেন। আজকেও যখন আমাদের সেইভাবে আলোচনা থাকবে সোরিয়াসিস রোগটি সম্পর্কে, আজকে কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক, অবশ্যই সিএমই ডক্টর এ হালদার। তাকে আজকে আপনার সঙ্গে পেয়েছি আর আমরা এই রোগ সম্পর্কে অবশ্যই আমরা জেনে নেব। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। স্যার, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকে যেই রোগটি সম্পর্কে আমরা আলোচনা করব সোরিয়াসিস, এই রোগটি কতটা ভয়ঙ্কর বা কতটা ভয়ঙ্কর হতে পারে বা এর সিমটমগুলো কী, বা এর থেকে আগে থেকে আমরা কিভাবে এর প্রিভেন্ট করব যাতে রোগটি কোনোভাবে আমাদের আক্রান্ত না হই, আমরা সে বিষয়ে আজকে জেনে নেব। সোরিয়াসিস রোগটা আমরা যেটা বলি এটা হচ্ছে একটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলি। সাইকোসোমাটিক ডিসঅর্ডার এই কারণের জন্য, কারণ হচ্ছে আমরা দেখেছি যদি 100 জন যদি এর মধ্যে এফেক্টেড হয়, তো সেখানে প্রায় দেখা যায় যে 80 থেকে 90 জন সেই সমস্ত পেশেন্টদের এই জিনিসটা হয়। এক হচ্ছে যাদের ইমিউনিটি পাওয়ার কম, দ্বিতীয়ত হচ্ছে যারা খুব টেনশন, ফার্স্ট্রেশন, খুব চিন্তাভাবনা এর মধ্যে দিয়ে থাকে। তো এই সমস্ত পেশেন্টদের এই রোগের প্রবণতাটা একটু বেশি পাওয়া যায়। সোরিয়াসিস আমরা নর্মালি যেটা স্কিন ডিজিজ হিসাবে দেখি বা সেটার পেছনে যে কারণ, এখনও কিন্তু আমাদের সায়েন্স ঠিক অরিজিনাল এর কি কারণ সেটা কিন্তু এখনও পর্যন্ত বার করতে পারেনি। কিন্তু যখন রিসার্চ হয়েছে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে এটা আমাদের ইমিউনিটি পাওয়ারটা যখন আমাদের কমে যায়, তখন আমাদের যে স্কিনের যে সেল থাকে এই সেলের ওপরেতে এফেক্ট করে। আমাদের স্কিনের যে সেলগুলো থাকে সেগুলো কি হয়, আমাদের প্রত্যেক দিন একটু চেঞ্জ হতে থাকে, কিছু দিন ছাড়া ছাড়া একটু চেঞ্জ হতে থাকে, ডেভেলপ করে। তো সেই জায়গাটাতে যখন আমাদের ইমিউন সিস্টেমটা খারাপ হয়ে যায়, সেখানেতে কি হয়, আমাদের এই সেলের ওপর যদি অ্যাটাক করে, সেখানে খুব দ্রুত আমাদের সেলগুলো ডেভেলপ হতে থাকে এবং যখনই এটা দ্রুত ডেভেলপ হতে থাকে তখন দেখা যায় যে আমাদের নর্মাল যে স্কিন থাকে সেই স্কিনের ওপরেতে একটা লেয়ার তৈরি হয়। সেই লেয়ারটা হয়তো সেটা একটা মাছের আঁশ যেরকম থাকে, ঠিক সেরকম আমাদের জায়গায় জায়গায় আমাদের একটা লেয়ার তৈরি হয়। এবার কি হয়, এই সোরিয়াসিসটা বিভিন্ন জায়গায় হতে পারে, হোল বডিতেও হতে পারে, আবার পার্টিকুলারলি কোনো জায়গাতেও হতে পারে। আমাদের হয়তো দেখা যায় যে স্ক্যাল্পে হয়েছে, মাথা, তার সাথে আমাদের চুল আছে, এবং দেখা যাচ্ছে যে আমাদের যে জায়গাগুলো আমাদের স্কিন ফোল্ড হয় সেই জায়গাগুলোতে অনেক সময় দেখা যায়। এছাড়া দেখা যায় যে আমাদের হাতের তালু কিংবা পা
এই জায়গা দুটোতে হয়েছে, কিংবা শুধু দেখা যায় যে হাতে হয়েছে, তার সাথে সাথে আমাদের গোটা বডিতেও এই জিনিসটা হতে পারে। তো এই এর যে কারণগুলো আছে অনেকগুলোই, আমি সেটা নিয়ে আসবো। ফোনটা ধরে নিই, তারপরে আসছি। যাই হোক, একজন বন্ধু মানে হয় অপেক্ষা আচ্ছা, করছেন, ফোনটা বা কেটে আমরা দিই। চেষ্টা করব। আপনি একটু চেষ্টা করুন, নিশ্চয়ই আমরা ফোন আপনার নেব অবশ্যই। আজকে যে টপিকটি আলোচনা করছি, সোরিয়াসিসের মতন একটি ভয়ঙ্কর রোগ থেকে আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে মুক্তি পাবেন, বা এই রোগটিকে কিভাবে আপনি প্রতিরোধ করবেন, বা এর সঙ্গে আগে থেকে আপনি কিভাবে প্রিকশন নেবেন, আগে থেকে আমরা কিভাবে অ্যালার্ট হব, সবচেয়ে বড় কথা যাতে এই রোগটি আমরা কোনোভাবে আক্রান্ত না হই, সেটা থেকে আমরা কিভাবে সেই বিষয়ে জানবো ডাক্তারবাবুর কাছে অবশ্যই। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার, আমি ইন্ডিয়া থেকে বলছি, রাহুল রয়। আচ্ছা, বলুন কি সমস্যাটা আমার বলুন। পিম্পলসের সমস্যা হচ্ছে। আচ্ছা, pimples। আমার বয়স হচ্ছে 8 মাস। আচ্ছা, এর আগে কোনোদিন পিম্পলস হতো না, এখন হচ্ছে খুব। কোনো আচ্ছা। চিকিৎসা কি করিয়েছেন? না, এখনো? চিকিৎসা যত্ন করাইনি, তবে একটা সুরস্ক্রিন ইউজ করছি, হুম। এটা তো হচ্ছে না। আচ্ছা, ডাক্তারবাবু ঠিক আছে। বলছেন, আচ্ছা, শুনুন। আপনি কি একটু পলিউশনের মধ্যে বেশি থাকেন, বাইরে বেশি কাটাতে হয়, হ্যাঁ, ধুলোবালি? এখন বর্তমানে বাইরে আছি আমি। বাইরে আছেন। আচ্ছা, আপনার পেটের কোনো সমস্যা থাকে, যে গ্যাস হয়, হজম হয় না খাবার তো ঠিকঠাক? খেতেই হয়, বুঝলেন। হ্যাঁ। বাড়ির তো আর খাবার নয়, আচ্ছা, বাইরের খাবারই আপনাকে বেশি খেতে হয়, তাই তো? বেশি খেতে হয়, কিছু করার নেই। আচ্ছা আচ্ছা, দেখুন, মেন জিনিস হচ্ছে পিম্পলস যেটা আমাদের হয় দুটো কারণে। একটা হচ্ছে যদি আমাদের হরমোনাল কোনো চেঞ্জ হয়, একটা বয়সের সাথে সাথে একটা হরমোনাল চেঞ্জ হয়, সেই সময়তে একটুখানি পিম্পলস দেখা যায়। এবং আর একটা কারণ হচ্ছে আমাদের যদি পেটের কোনো রকম সমস্যা থাকে, এই যে বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই জিনিসগুলো যখন খাওয়া হচ্ছে, বা তেল ঝাল মশলা যখনই খাওয়া হচ্ছে, তখন কি হয় আমাদের লিভারের ওপরেতে একটুখানি এফেক্ট হয়। আর লিভারে যদি কোনো রকম প্রবলেম আসে, লিভার থেকে অনেকগুলো আমাদের হরমোন কি হয়, রিলিজ হয়। তো লিভারে যখন আমাদের এফেক্ট হয়, তখন কি হয় আমাদের ভিটামিন কেও ওখান থেকে রিলিজ হয়। তো সেইটাতে একটুখানি প্রবলেম আসে, তার ফলে কি হয় আমাদের স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন রকম প্রবলেম ওখানেতে আসে, তার জন্য কিন্তু আমাদের পিম্পলসটা হতে পারে। তো এই জিনিসটা একটুখানি দেখে নিতে হবে। অবশ্যই পিম্পলসের জন্য ট্রিটমেন্ট আছে, কিন্তু শুধু সুপারফিশিয়ালি ট্রিটমেন্ট করলে এই জিনিসটা হবে না, এইটাকে আপনাকে ভেতর থেকেও সারাতে হবে। তো আপনি হলদিয়া থেকে বলছিলেন, তো তাহলে হলদিয়াতেই আমাদের চেম্বার আছে, আমি নিজে ওখানেতে থাকি। একবার এসে আমার সাথে যোগাযোগ করুন। আর আসার আগে একটা লিভার ফাংশন টেস্ট, এলএফটি, এই এলএফটি টেস্টটা করে একবার নিয়ে আসুন। আমি একবার দেখে নিই ওখানেতে কি প্রবলেম আছে কি নেই, সেটা দেখার পর আপনাকে আমি সাজেস্ট করে দিতে পারবো যে এটা নর্মালি হরমোন চেঞ্জ, না আপনার শারীরিক কোনো অসুবিধে। তাহলে দুটো যদি একসাথে আপনি ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে দেখবেন এই জিনিসটার পার্মানেন্ট সলিউশন হবে। ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের যেটা নিয়ে আজকের আলোচনা চলছে, সোরিয়াসিসের মতন একটি রোগ, এই যে আমাদের এই যে কোনোভাবে হয়তো পেটের সমস্যা, বা ক্রনিক, যেটাকে বলে ক্রনিক পেটের সমস্যা নিয়ে অনেক দিন ধরে মানুষ কিন্তু এটাকেও পোষে। অর্থাৎ এই রোগ মানে আমাদের যখন এই পেটের সমস্যাটা তৈরি হয়, বা কোনোভাবে লিভার বা কিডনি এই সমস্যা থেকে কি এই রোগের আমরা কি অনেকটাই তার দায় বলতে পারো, যে অনেকটা দায়ী থাকে যাকে বলে? দেখুন, স্কিন ওরিয়েন্টেড প্রবলেম যদি হয়, তো সেখানেতে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে লিভারের অনেকটা এফেক্টেড থাকে। কিন্তু সব স্কিন ডিজিজ এক নয়, অনেক স্কিনের প্রবলেম আছে যেখানেতে একটু লিভার থেকে আসে, কারণ লিভারের আমাদের কিছু ফাংশন আছে, যেখানে কিছু ভিটামিনস আমাদের বেরোয়, যেগুলো আমাদের স্কিনের উপরেতে এফেক্ট করে। সেগুলো যদি ঠিকঠাক না বেরোয়, সেখানেতে আমাদের বিভিন্ন রকম স্কিনের প্রবলেম আসে। কিন্তু সোরিয়াসিস জিনিসটা সম্পূর্ণ আলাদা। সোরিয়াসিস জিনিসটা আমাদের, এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ। আমাদের ইমিউনিটি পাওয়ার যখনই আমাদের কম হতে থাকছে, তখন আমাদের স্কিনের যে সেল তার ওপরেতে এফেক্টেড হয়। সেটা বিভিন্ন রকম ভাইরাস এফেক্টেড হতে পারে, অ্যালার্জি হতে পারে। তো মেনলি সোরিয়াসিসটা আলাদা। এই যে বললাম এটার অরিজিনাল কারণ এখনো পর্যন্ত কিন্তু সায়েন্স বার করতে পারেনি, কিন্তু এটাকে একটা স্কিন ডিজিজ হিসাবে এই কারণে দেখা গেছে যে আমাদের ইমিউনিটি পাওয়ার যখনই কমে, আমাদের যে স্কিন সেল ডেভেলপমেন্ট হয়, সেই ডেভেলপমেন্টটা ফাস্ট হয়ে যায়, খুব দ্রুত আমাদের স্কিন সেলটা ডেভেলপ হতে থাকে। এর ফলে কি হয়, একটা এক্সট্রা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে।
এবার যখনই ওইটা এক্সট্রা লেয়ারটা তৈরি হয়ে যায়, একটা মাছের আঁশের মতো যদি আমাদের গোটা শরীরেতে ছড়িয়ে যায়, সেটা দেখতে যেরকম খারাপ লাগে, সে পেশেন্ট একটু মেন্টালিও অনেক সময় একটু হ্যারাস হয়। কারণ হচ্ছে দেখা গেছে যে এটার যেটা ট্রিটমেন্ট অন্যান্য জায়গাতে হয় কি হয়, যে আমরা কিছু ক্রিম ইউজ করি এবং দেখা যায় যে তার মধ্যে কিছু স্টেরয়েড থাকে, এবং স্টেরয়েডটা ইউজ করার ফলে খুব তাড়াতাড়ি জিনিসটা সেরে গেল। হয়তো দেখা গেল যে আপনি 15 দিন 20 দিন ওই জিনিসটাকে ইউজ করলেন, সেরে গেল, কোনো রকম দাগ নেই, আপনি ভাবলেন আপনি ঠিক হয়ে গেছেন, কিন্তু আবার সেটা ব্যাক করছে। কারণ এইখানে আছে একটা ট্রিটমেন্ট প্রসেস। কারণ হচ্ছে আমাদের শরীরে যদি অ্যালার্জি থাকে তাহলে কিন্তু এই সোরিয়াসিসের ওপরেতে এফেক্টটা বেশি হবে। যদি ধরুন আমাদের স্কিন সেলটা ডেভেলপমেন্ট করছে খুব ফাস্ট, তার ফলে আস্তে আস্তে লেয়ারটা পড়তে থাকছে, এবং তার সাথে সাথে দেখা গেল কি যে আমাদের অ্যালার্জি আছে শরীরের মধ্যে। তো আমি সুপারফিশিয়ালি ট্রিটমেন্ট করলাম, সেখানে আমার ওপরের যে দাগ, যে লাল ভাব হয়ে থাকা, এই জিনিসগুলো কমে গেল, কিন্তু আমরা আবার একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে ডেলিকার যে খাবার আমরা খাচ্ছি তার মধ্যে হয়তো কিছু খাবারের মধ্যে আমাদের অ্যালার্জি আছে, তো সেটা আমরা ইনটেক করে যাচ্ছি। তো মেডিসিনের এফেক্টটা যখনই কমে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, একটা সময় গিয়ে সেই ট্রিগারটা নিয়ে নিচ্ছে আমাদের অ্যালার্জির জন্য, আবার সেই রোগটা রিটার্ন করছে। তো এই কারণের জন্য অন্যান্য জায়গাতে বলে দেয় যে এটার সিমটোমেটিক ট্রিটমেন্ট আছে, এটার পার্মানেন্ট কখনো সলিউশন নেই, আপনাকে এইভাবেই ক্রিম ইউজ করে যেতে হবে, কিংবা আপনাকে এইভাবেই ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু না, এটা ট্রিটমেন্ট আছে। তো আগে আপনাকে জানতে হবে যে হ্যাঁ, আপনার সোরিয়াসিস যে হচ্ছে সেটা আপনি বুঝবেন কি করে, বা আপনি সাধারণ একটা স্কিন ডিজিজ বা আপনার এক্সিমা হচ্ছে কিনা, তো না আপনার সোরিয়াসিস হচ্ছে। তো এই জিনিসটা বোঝার আগে এর কিছু সিমটম আছে। এই যে বললাম একটা স্কার, মানে আমাদের মাছের একটা আঁশের মতো লেয়ার পড়বে, সেটা কখনো পার্টিকুলার জায়গাতে হতে পারে, কোনো সময় হোল বডিতেও হতে পারে। কিন্তু এক্সিমা যখন হবে, এক্সিমাও দেখতে অনেকটা একই টাইপের হয়, কিন্তু এই এক্সিমাটা কি হবে, একটা বার্নিং সেন্সেশন যেমন থাকবে, তার সাথে সাথে এইটা কিন্তু ছড়াবে না, একটা জায়গাতে হয়ে থাকবে। কিন্তু যদি সোরিয়াসিস হয়, সোরিয়াসিসটা কিন্তু ছোট থেকে শুরু হবে, সেটা আস্তে 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 বাড়তে থাকবে। যদি পার্টিকুলার কোনো জায়গাও হয়, সেখানে তো ছোট থেকে একটু বাড়তে থাকবে, এবং যখনই সেখানেতে ইচিং হবে, তখন দেখা যাবে যে মাছের যে আঁশ যেরকম সেরকম ঝরে ঝরে পড়ছে। তো এরকম যদি কোনো রকম কিছু ডেভেলপমেন্ট শুরুতে দেখা যায়, তাহলে একটুখানি ডক্টরের পরামর্শ লাগবে নিতে, যে আমার এটা নর্মাল স্কিনের প্রবলেম হচ্ছে না সোরিয়াসিস হচ্ছে। কারণ সোরিয়াসিস একদম নর্মাল স্কিন ডিজিজ নয়, এটাকে ট্রিটমেন্ট করতে গেলে একে প্রপার সায়েন্টিফিক ওয়েতে ট্রিটমেন্ট করতে হবে, তবে সেই জিনিসটা কন্ট্রোলে আসবে। তো সোরিয়াসিসের ট্রিটমেন্ট করতে গেলে আগে আপনাকে জানতে হবে যে আপনার শরীরে কিসে কিসে অ্যালার্জি আছে। কারণ এই যে বললাম, আপনি সুপারফিশিয়ালি ক্রিম ইউজ করছেন, বিভিন্ন রকম ওষুধ ওখানেতে লাগাচ্ছেন, তার ফলে কি হচ্ছে, একটা সময় গিয়ে ভালো হচ্ছে, কিন্তু আবার সেটা ব্যাক করছে, কারণ এর অ্যালার্জির উৎস। তাই কিছু টেস্ট থাকে, সেই টেস্টটা একটুখানি করে দেখে নিতে হয় যে আপনার কিসে কিসে অ্যালার্জি আছে। কারণ প্রত্যেকটা মানুষের শরীরে অ্যালার্জির উৎস আলাদা আলাদা হয়। আমরা নর্মালি কি করি, যে যখন আমাদের অ্যালার্জি বেরোয়, আমরা নর্মালি বলি যে ডিম খেও না, দুধ খেও না, কিংবা চিংড়ি মাছ খেও না, কিন্তু সেটা কিন্তু যে সবার শরীরেতে এক হবে সেটা নয়, সেটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। সেই কারণে পার্টিকুলারলি টেস্ট করে সেই জিনিসটাকে দেখে নিতে হয় যে কিসে অ্যালার্জি আছে। তাহলে ওই অ্যালার্জির উৎসটাকে যদি আমি প্রথমেতেই আলাদা করে দিতে পারি, তাহলে কিন্তু ওখানেই আমার রোগটা প্রায় 50 থেকে 60% ভালো হয়ে গেল। কারণ যে কারণের জন্য রোগটা আসছে সেটা আর শরীর পাচ্ছে না, সেই উৎসটা পাচ্ছে না। এবার যদি আপনি তার সাথে সাথে প্যারালালি ট্রিটমেন্টটা করেন, তখন সেখানে দেখা যায় যে প্রপারলি ট্রিটমেন্টটা পাবে, এবং সেখান থেকে জিনিসটা আর রিটার্ন করবে না। কারণ যে কারণের জন্য আপনার রোগটা আছে, সেই উৎসটা কিন্তু আপনি আগেই সরিয়ে দিলেন, তাহলে সেটা ট্রিগার আপ হবে না, সেইখানে হবে সেটার পার্মানেন্ট সলিউশন। একদম সেটাই যে ডাক্তারবাবু খুব সুন্দর করে বললেন, আগে আমার উৎসস্থলটা, মানে যেখান থেকে আমাদের সিমটমগুলো আমি বুঝতে পারবো যে এই রোগটি আমার শরীরে আমি আক্রান্ত হতে চলেছি, সঙ্গে সঙ্গে ডক্টরদের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট।
আর তখনই কিন্তু আপনার সেই প্রপার ডায়াগনোসিসটা হবে, প্রপার ট্রিটমেন্টটা হবে, তবেই কিন্তু আপনি একটা সুস্থ জীবন ফিরে পাবেন। এটা কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া একদমই এই কাজটা করবেন না। বাইরে গিয়ে যে আপনি কিছু প্রোডাক্ট কিনলেন বা বাইরে থেকে কিছু স্টেরয়েড জাতীয় বা ওষুধপত্র খেয়ে কিছুক্ষণের জন্য রিলিফ পাওয়ার জন্য, ভালো থাকার জন্য এই কাজগুলো আমরা অনেক সময় করে থাকি, মানে এগুলোকে অজান্তেও করে ফেলি এগুলো। সেই থেকে কিন্তু আপনার শরীরকে আপনি যত্ন করবেন, নিজের শরীরটাকে নিজেরই রাখতে হবে। সেই হিসাবে কিন্তু আপনাকে সেই ট্রিটমেন্টটা একজন সঠিক মানে ডক্টরদের পরামর্শ নিয়ে কিন্তু কাজটা করতে হবে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি কোথা থেকে বলছেন? বলছি হুম, হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। বলুন, কি সমস্যা? হ্যাঁ সমস্যা হচ্ছে মানে খাবার পরে মুখ টক হয়ে যাচ্ছে আচ্ছা এবং জ্বালা করছে, মানে বুকের কাছে। আচ্ছা, বুকের কাছে জ্বালা করে? শুনুন। হুম। পেটে কি কোনো রকম জ্বালা করে? না না না। আচ্ছা, তো এই যে আপনার প্রবলেমটা হচ্ছে, এটা মোটামুটি কতদিন? হ্যাঁ এটা হয়ে গেল 1 বছর পেরিয়ে গেল। 1 বছর? তো এটার জন্য ট্রিটমেন্ট নিশ্চয়ই করিয়েছেন? না ট্রিটমেন্ট মানে এরকম ঔষধ এনে খাই। ওই একই জিনিস, যে আপনি 1 বছর ধরে ভুগছেন রোগেতে, আপনি ওষুধ নিয়ে এসে খাচ্ছেন, অথচ আপনার একবার জানারও প্রয়োজন নেই যে আমার নর্মাল শরীরে এই প্রবলেমটা আসছে কেন। আমার যদি শরীর নর্মাল থাকে, আমার যদি প্রত্যেকটা অর্গান নর্মাল থাকে, তাহলে তো কোনো প্রবলেম আসার কথা নয়। প্লাস আপনি ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন, আবার সেই প্রবলেমটা আসছে। এটা তার মানে কিছু সিমটম আপনাকে অ্যালার্ট দিচ্ছে, যে একটা বড় রোগ আসার আগে আপনাকে অ্যালার্ট দিচ্ছে। ঠিক আছে, আপনি একটু শুনতে থাকুন, টিভিতে আপনাকে বলে আপনি দিচ্ছি। শুনুন, টিভিতে শুনুন, ডাক্তারবাবু বলে দিচ্ছে। এই যে আমরা বলি ক্রনিক লিভার ডিজিজ, হ্যাঁ, ঠিক আছে, আমি এটা নিয়েও আসছি, একবারে অ্যান্সারটা দিয়ে দেবো। হ্যাঁ, একটা ফোন ধরে নিই, একজন তারপরে। বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ আমি নদিয়ার বেসুরাদাবাড়ি থেকে বলছি। আচ্ছা, বলুন, কি সমস্যা দিদি ভাই, বলুন। আমার 1 মাস ধরে প্রচন্ড হাঁটুতে ব্যথা হচ্ছে আর তলপেটে খুব ব্যথা হচ্ছে। আচ্ছা, বয়স কত আপনার? বয়স ঘরে 42 বছর। আচ্ছা, শুনুন 42 ডাক্তার, বছর। 42 বছর। হাঁটুতে যে ব্যথা হচ্ছে, ব্যথাটা সারাক্ষণ থাকছে? সারাক্ষণ বলতে সকালবেলার দিকে হয়, সকালে যখন ঘুম থেকে উঠছেন? অবধি ওরকম দুপুরবেলায় কিছুক্ষণ থাকে, আবার সন্ধ্যেবেলা থেকে ব্যথা হয়। আচ্ছা, সকালে যখন ঘুম থেকে উঠছেন তখন ব্যথাটা খুব বেশি থাকছে, হ্যাঁ। তারপর আস্তে আস্তে হাঁটা চলা করলে একটু কমে যাচ্ছে। হুম। আচ্ছা, আবার সন্ধ্যের দিকেও ব্যথাটা আসছে? শুধু হাঁটুতে হ্যাঁ, আসছে, না আপনার ছোট ছোট জয়েন্ট গুলো যেমন আঙুল, পায়ের আঙুল, এখানেতে কোনো রকম ব্যথা আসছে? না পায়ের আঙুলে ব্যথা করে না, পায়ের তলাটা মাঝে মাঝে টান 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 করে। আচ্ছা, দেখুন, আপনাকে একটা কথাই বলবো, যে এই যে সিমটমটা আপনার আসছে, যে সকালের দিকে ব্যথাটা করে এবং আস্তে আস্তে হাঁটাচলা করলে সেই জিনিসটা একটু কমে যায়, এটা কিন্তু আর্লি সাইন অফ অস্টিও আর্থারাইটিস। ঠিক আছে, এটা একটা অস্টিও আর্থারাইটিসের লক্ষণ দেখা যাচ্ছে আপনার। আর পেটে যে ব্যথাটা বলছেন, পেটের ব্যথাটা কি সারাক্ষণই থাকছে, না খালি পেটে থাকলে বা বেশি খাবার খেলে সেখানেতে ব্যথাটা হয়? খাবার পরে হয় পেটে ব্যথা। খাওয়ার পরে ব্যথাটা হয়। আর আপনার পেট কি পরিষ্কার থাকে? রেগুলারলি ল্যাট্রিন পরিষ্কার হয়? মাঝে মাঝে হয় না। মাঝে মাঝে হয় না। দেখুন, এই যে সিমটম যেটা দেখা যায়, যে আমাদের খাবার আগে পেটে ব্যথা করে, খালি পেটে থাকলে পেটে জ্বালা বা ব্যথা একটা রোগের লক্ষণ, আর খাওয়ার পর যদি আমাদের ব্যথা হয় সেখানেতে একটা রোগের লক্ষণ থাকে। একটা থাকে, যদি আমাদের এই দুটো লক্ষণই কিন্তু 2 ধরনের আলসারের। তো আমি জাস্ট আপনার সিমটমটা দেখে বা শুনে আমি বললাম, কিন্তু এইভাবে আন্দাজ লাগানো যায় না। তো যদি আপনার এই দুটো প্রবলেমই হয়, তাহলে আপনাকে বলবো দুটো রোগই কিন্তু আপনার সিরিয়াস রোগ, এটাকে নিয়ে সিরিয়াসভাবে ভাবতে হবে। আজ আপনার ব্যথাটা চলে যাচ্ছে, ব্যথাটা থাকছে না হাঁটুর, যদি ভেতর ভেতর অস্টিও আর্থারাইটিসটা ডেভেলপ হতে থাকে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে ব্যথা যন্ত্রণা বাড়বে, আপনার হাঁটতে চলতেও অসুবিধা হবে, এবং দেখা যাবে যে আপনি সিঁড়ি ভাঙতে গেলে বা একটুখানি হাঁটতে গেলেই আপনার পায়েতে আওয়াজ হচ্ছে, পা হয়তো ফুলে যাচ্ছে, এই জিনিসগুলো আসবে। তো আপনাকে একটা কথাই বলবো, নদিয়া থেকে যদি আপনি ফোন করে থাকেন, আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, দেখবেন সামনাসামনি আপনি পেয়ে যাবেন চেম্বার। সেখানেতে এসে আপনি ফার্স্টে একটা কাজ করুন, একটা হাঁটুর এক্স রে করান, আর পারলে
একটা আল্ট্রাসোনোগ্রাফি পেটের, এই দুটো জিনিস আপনি করিয়ে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা দেখে নিই রিপোর্টসে কি আছে, তারপরে আপনাকে গাইডলাইন্স দিয়ে দেবো যে কিভাবে ট্রিটমেন্ট করালে আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে আপনি ভালো থাকবেন। একদম ধন্যবাদ। এটাই হলো যে এরকমভাবে আমরা অনেক সময় কি করি, আমরা রোগগুলোকে নিয়ে বসে থাকি, কিন্তু আপনি বুঝতেও পারছেন না যে এই যে ছোট রোগটা হয়তো এখন হাঁটু ব্যথা করছে, এই হাঁটু ব্যথা হতে হতে যে কোথায় সেটা চলে যাবে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তাই ডাক্তারবাবুদের পরামর্শ ভীষণ ইম্পর্টেন্ট। তাদের সঙ্গে কথা বলুন, এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবে আপনাদেরকে নানান সুপরামর্শ দিচ্ছেন। প্রত্যেকটি ডক্টর কিন্তু সেইভাবে আপনাদেরকে একদম মানে কি বলবো, মানে চুলচেরা বিশ্লেষণ যাকে বলে, একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন ট্রিটমেন্ট করছেন, ভীষণ তারা সাকসেসফুল। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের দুটি নাম্বার কিন্তু হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমি অবশ্যই বলে দেবো। তার আগে আমি একটু বলে দিচ্ছি যে এই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় পেয়ে যাচ্ছেন। 11 তারিখেই পাচ্ছেন হেরিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, যিনি কিন্তু আমাদের আছে গেস্ট ডক্টর। 11 তারিখে পাচ্ছেন। 12 তারিখে মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং তারিখেও আপনারা বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা 16 তারিখে শিলচরে পাচ্ছেন, সেটা কিন্তু ডক্টর এন ভট্টাচার্য রয়েছেন। এছাড়া আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, সেটা কিন্তু 16 তারিখে পাচ্ছেন, এবং 20 তারিখে বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। 21 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দে উপস্থিত থাকছেন সেখানে। 21 তারিখে শ্যামপুরে কিন্তু ডক্টর এস ঘোষাল রয়েছেন। এছাড়া 22 তারিখে 22শে ফেব্রুয়ারি দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং 22 তারিখে কিন্তু আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন 22 তারিখে। এইগুলো আমি ডেটগুলো বলে দিলাম। 22 সেখানেও কিন্তু আপনারা বহরমপুরেও কিন্তু ডক্টর এ হালদারকে পাচ্ছেন, 22 তারিখে পাচ্ছেন। 22/2/25 পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া আপনারা 22 তারিখে আরেক জায়গায় পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকেও সেখানে পেয়ে যাচ্ছেন 22 তারিখে। এছাড়া কিন্তু আপনারা জানেন 23 তারিখে জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, সেটা কিন্তু 23 তারিখে পাচ্ছেন। এগুলো হলো পরপর 23 তারিখে পেয়ে যাচ্ছেন, এই জায়গাগুলোতে পাচ্ছেন, কৃষ্ণনগর, গৌহাটি, জামশেদপুর। এবং বোলপুরে ডক্টর এস ভাদুরী রয়েছেন 23 তারিখে। 24 তারিখে ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা 28 তারিখে পাচ্ছেন গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল সেখানে উপস্থিত থাকছেন। এছাড়া 2-3 অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে পেয়ে যাচ্ছেন গঙ্গা সাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। এছাড়া রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন 3 তারিখে পেয়ে যাচ্ছেন। 8 তারিখে মার্চ মাসের 8 তারিখে আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া আপনারা কিন্তু 1-3-25 পুরুলিয়াতে ওপেনিং হচ্ছে, সেখানে ডক্টর বি শর্মা থাকছেন, এবং 2-3-25 সেখানেও কিন্তু ঝাড়গ্রামেও ডক্টর বি শর্মা থাকছেন উপস্থিত। এগুলো আপনাদের মোটামুটি শিডিউলটা আমরা জানিয়ে দিলাম। আর এছাড়া আরও যদি নতুন হয় সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দেবো। আর আপনারা জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন, এনবিপির এক্সপিরিয়েন্স ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা হাতিবাগানে পাচ্ছেন চেম্বার, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, এবং খিদিরপুরে পাচ্ছেন চেম্বার। এছাড়া বেলুড়ে পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু উপস্থিত থাকছেন অবশ্যই ডক্টর বি শর্মা থাকছেন। এই জায়গাগুলো আপনাদের আমরা জানিয়ে দিলাম। আর বাংলাদেশেও, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও কিন্তু আপনারা মে মাসে পেয়ে যাচ্ছেন, সেটা আমরা অবশ্যই আবার আপনাদের পরপর আমরা অ্যানাউন্সমেন্টগুলো করব, সেটা কিন্তু মে মাসে বাংলাদেশে। আমি ফোন নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি, হেল্পলাইন নাম্বারটা আপনাদের জানিয়ে দিলাম 9830235557 একটি নাম্বার, টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন। আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পাচ্ছেন,
কখন কোথায় ডাক্তারবাবুরা রয়েছেন এবং কতটা কাছে আপনার বাড়ি, কতটা সামনে চেম্বার, এগুলো বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বারকে আপনারা ব্যবহার করুন এবং ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেটাও কিন্তু প্লিজ আপনারা তার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলোকে সঙ্গে নিয়ে আসবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা নিয়ে আজকের আলোচনা সোরিয়াসিসের মতন একটি রোগ। এটা আপনি সিমটমগুলো বলে দিলেন যে এই রোগগুলো, এই সিমটমগুলো যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এই রোগটিতে আমরা আক্রান্ত হচ্ছি। আরেকটা কথা আপনি বললেন, এই যে অনেক সময় আমাদের এক্সিমা, এই যে দীর্ঘদিন ধরে যদি আমরা এক্সিমাটাকে মানে রেখে দিই বা পুষি যাকে বলে, মানে এগুলো তো আমাদের স্কিনের ওপরেই তো থাকছে, তার থেকে কতটা ক্ষতি হতে পারে আমাদের শরীরে? অবশ্যই আমি সেই আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমি একটা ফোনের অ্যান্সার দেবো। যিনি হাওড়া থেকে ফোন করেছিলেন, যে উনি বলছিলেন যে ওনার পেটের যা প্রবলেম আছে সেখান থেকে ওনার গলা জ্বালা করে এবং হয়তো বুক জ্বালা করে এবং টক টক ভাব হয়ে থাকে মুখেতে এবং পেটের প্রবলেম থাকে। তো উনি 1 বছর ধরে এই রোগটাকে নিয়ে ভুগছেন। তো আমরা নর্মালি কি করি, গ্যাস অম্বল যদি আমাদের হয় আমরা কি করি, এটাকে আমরা সিরিয়াস ভাবে নিই না নর্মালি। কিন্তু একটা জিনিস জানবেন যে গ্যাস অম্বল কিংবা যদি আমাদের হজম ঠিকঠাক না হওয়া, আমাদের ল্যাট্রিন ঠিকঠাক পরিষ্কার না হওয়া রেগুলারলি, এটার পেছনে কারণ বারবার ধরে বলি দুটো কারণ। একটা হচ্ছে আপনার লিভারের কোনো সমস্যা তৈরি হচ্ছে, আর একটা কারণ হচ্ছে আপনার স্টমাকেতে কোনো রকম ইনফেকশন সেখানেতে আস্তে আস্তে ডেভেলপ করছে। গ্যাস অম্বল, বুক জ্বালা কিংবা এই মুখ টক হয়ে থাকা, এটা কিন্তু কোনো রকম কোনো রোগ নয়, এটা রোগের লক্ষণ। আমরা যদি নর্মালি দেখি যে একটা রোগ যেটাকে আমরা CLD বলি, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ একদিনে হয় না, এইটা প্রায় 5 মাস 6 মাস 1 বছর এরকম যদি জিনিসটা থাকে, সেখান থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট এটা হয়। প্রথম স্টেজেতে আমাদের লিভার প্রবলেম কিছু সাইনম সিমটম দেয়, সেটা অনেক দিন ধরে আমাদের শরীরকে অ্যালার্ট করে, সেই পার্সনকে অ্যালার্ট করে যে লিভারের কোনো রকম প্রবলেম ভবিষ্যতে হলে হতে পারে। তার মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে আমাদের গ্যাস অম্বল হওয়া, হজম ঠিকঠাক না হওয়া, আমাদের ল্যাট্রিন রেগুলার পরিষ্কার না হওয়া, পেটে কোনো জ্বালাভাব হওয়া, কিংবা একটা রেগুলার বেসে বা কিছুদিন পর পর থাকা, এবং তার সাথে সাথে যেটা হচ্ছে আমাদের বুক জ্বালা করা। তো ওনাকে একটা কথাই বলবো যে 1 বছর ধরে জিনিসটা ফেলে রেখেছে, এখানে হয়তো অনেক কিছু চেঞ্জ এসেছে লিভারের মধ্যে, সেটা আপনি জানেন না, শুধু ওষুধ খেয়ে যাচ্ছেন। তাই এটাকে সিরিয়াস ভাবে নিন, একটা লিভার ফাংশনের টেস্ট করান। হাওড়া থেকে বলছেন, হাওড়ায় বহু জায়গায় আমাদের চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে রিপোর্টটা নিয়ে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, একটা গাইডলাইন দিয়ে দেবো কিভাবে আপনি চললে এখন সুস্থ হবেন এবং ভবিষ্যতে ভালো থাকবেন। অবশ্যই আলোচনায় ফিরব, তার আগে আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, দূর প্রান্ত থেকে, দূরের বন্ধু কাছে বন্ধুরা এসে বিভিন্ন রোগ নিয়ে এসে তারা কতটা উপকৃত হয়েছে এবং রোগমুক্ত জীবন ফিরে পেয়েছে, সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন, তারই এক ঝলক আপনাদের কাছে আমরা তুলে ধরবো ক্লিপিংসের মাধ্যমে। আসুন আমরা দেখে নিই। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন, আপনি আমাদের এনবিপি তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে?
মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা, আমি বয়স তো একটা কম না। একদম, তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন, তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো লাগবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে মানে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানান রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা। আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর, ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অনেকই খুশি আছেন আপনি এখানে হ্যাঁ, দেখার অনেকই পর? খুশি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আবার আমরা ফিরে আসলাম। অবশ্যই আপনারা তো দেখলেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন এবং এক্সপার্ট ডক্টরদের দ্বারা তারা কতটা মানে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, প্রথমে বলুন প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্ট পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আবেগপ্রবণ হয়ে গেছে, তাদের এই বক্তব্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আর এরকম ছোট ছোট অনেক আছে, অসংখ্য মানুষরা আসছেন। আমরা 2-3টে হয়তো আপনাদের কাছে আমরা তুলে ধরি, যে আপনারা দেখুন এবং বুঝতে পারবেন যে কত বড় ক্রিটিক্যাল রোগ নিয়ে এসেও তারা কিন্তু একটি সুস্থ জীবন ফিরে পেয়েছেন, জীবনটাকে একেবারে সুস্থতার পরিপূর্ণ করেছেন। অবশ্যই আমরা আবার একটু আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, দমদম থেকে বলছিলাম। দমদম থেকে বলুন, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমি অনেকক্ষণ যে বসে থাকি বা গাড়ি করে কোথাও জার্নি করি, মানে পা গুলো ফুলে যায়, প্রচন্ড হয়ে যায়, তখন জুতোটাও পায়ে পড়তে পারি না। আচ্ছা, পাটা ফুলে যায় যখন অনেকক্ষণ ধরে বসে থাকেন? হ্যাঁ হ্যাঁ। কোনো রকম ব্যথা যন্ত্রণা শরীরের মধ্যে কোথাও? না, সেই সব তেমন করে হয় না, কিন্তু জুতোটা প্রচুর রকম প্রবলেম হয়ে যায়। কোমরে কোনো রকম চোট আঘাত কি আগে লেগেছিল?
না না সেরকম কিছু হয়নি। সেরকম কিছু হয় না, শুধু পাটাই ফোলে, তাই তো? হ্যাঁ। দেখুন মেন জিনিস হচ্ছে যদি শুধুমাত্র পা ফোলে, একটু আপনাকে দেখতে হবে যে আপনার কোথাও না কোথাও আপনার নার্ভের ওপরেতে একটুখানি চাপ হয়তো পড়ছে। আপনার বয়সটা কত? কত? 26। দেখুন যদিও এখানেতে এই বয়সেতে নার্ভের ওপর চাপ পড়ার কথা নয়, কিন্তু যদি আপনার পা এরকম ফুলতে থাকে, আমাদের কিছু কিছু রোগ আছে যেটাকে একটু ইন্ডিকেট করে যে আপনার যদি কোনো রকম কিডনির কোনো ফাংশান যদি আপনার কোনো রকমভাবে হ্যাম্পার হয়ে থাকে, তাহলে হয়তো সেখান থেকে একটু লোয়ার পোর্শনটা একটু ফুলতে পারে, কিংবা তার সাথে সাথে যদি আপনার কোমরের কোনো রকম নার্ভের ওপরেতে একটুখানি প্রেশার ক্রিয়েট হয়, তো সেখান থেকেও এই প্রবলেমটা আসতে পারে। তো পা ফোলাটা একটা রোগের লক্ষণ, তার জন্য আমরা অনেক কিছু রোগকে আমরা দেখি, তার জন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়। আপনার প্রেশারটাও একটুখানি দেখতে হবে, যদিও 26 বছর বয়সে প্রেশার বেশি থাকার কথা নয়, কিন্তু তখন এখনকার লাইফস্টাইল সেই জিনিসটা বলছে না, এখন যে কোনো বয়সে এই জিনিসটা হতে পারে। তো আপনাকে একটা কথাই বলবো যে আপনি যে সমস্যাটা বললেন তার পেছনে কিন্তু অনেকগুলো রোগ আছে, অনেকগুলো রোগের কারণে আপনার এই প্রবলেমটা হতে পারে। এবার সেটাকে আমাদেরকে জানতে গেলে আমাদের প্রপারলি ডায়াগনোসিসের মধ্যে আসতে হবে, এবং এই ডায়াগনোসিসটা করার জন্য কিছু টেস্টের প্রয়োজন আছে। আপনি একবার সামনাসামনি এসে যোগাযোগ করুন, আমরা প্রপারভাবে ডায়াগনোসিসটা করলে তারপরে আপনাকে সলিউশনটা বলে দিতে পারবো, এবং এক্স্যাক্ট কী কারণে হচ্ছে সেটাও বলে দিতে পারবো। একদম, তার জন্য অবশ্যই কিন্তু 2টি ফোন নাম্বার রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করুন এবং আরও সেখানে ডিটেলস আপনারা জানান কখন কোথায় ডাক্তারবাবুদের সঙ্গে পাচ্ছেন। অবশ্যই তাদের ট্রিটমেন্টে থাকুন, নিশ্চয়ই ভালো থাকবেন, এইটুকু বলতে পারি। ডাক্তারবাবু, আমরা এবার একটু আলোচনা করব সুগার বা ডায়াবেটিস, যেই রোগটি নিয়ে মানুষের কি বলবো, মানে প্রতিটি ঘরে ঘরে এই রোগটি পৌঁছে গেছে, এবং একে কিভাবে আমরা প্রতিরোধ করব। আর সবচেয়ে বড় কথা হলো যে এখন তো এই বয়স হয়ে গেছে, এজেড পার্সন, তাদের ক্ষেত্রেই যে সুগারে তারা পেশেন্ট তা নয়, এখন ছোটোদেরও অ্যাটাক করছে, সেই কম বয়সী মানুষজনদেরও কিন্তু এই অ্যাটাক করছে। আমরা কিভাবে আগে থেকে মানে সিমটমগুলো তো জানবই, এবং আগে থেকে কীভাবে আমরা প্রিভেন্ট করব রোগটিকে, যাতে কোনোভাবে অ্যাটাক না করে আমাদের শরীরে। দেখুন মেন জিনিস হচ্ছে যাদের হেরিডিটিক্যালি থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসটা আসার চান্স অনেকই বেশি, এবং প্রায় বলতে গেলে আসবেই। কিন্তু যাদের সেকেন্ডারি লাইফস্টাইল আছে, হয়তো হেরিডিটিক্যালি নেই, কিন্তু যাদের সেকেন্ডারি লাইফস্টাইলটা একটুখানি খারাপ, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আস্তে আস্তে ডেভেলপ করে। সেটা সেই জায়গাটাতে হয়তো বা কিছুটা কন্ট্রোল করলে করা যায় যদি আমরা লাইফস্টাইল ঠিকঠাক করি। তো আমি ব্যাপারে আসছি, আমি ফোনটা ধরে নিই, তারপরে বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি পদ্মা সাহা। পদ্মা সাহা, বলুন পদ্মাদি, কি সমস্যা বলুন। আমি ঘুরি হচ্ছি, আবার মাথা ঘুরছে, বিছানায় শুচ্ছি বাড়িতে মাথা দিয়ে, ঘুরছি তখন আবার মাথা ঘুরছে। মাথা ঘুরছে? হ্যাঁ, মাথা ঘুরছে সারাক্ষণই? সারাক্ষণ বলতে ঘুরি হয়ে যাচ্ছি, মাথা ঘুরছে, একটু মাথা দিয়ে যখন মাথাটা ঘুরছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। কারণ হচ্ছে আপনার কথাটা খুবই অল্প শোনা গেল, কিন্তু যতটা আমি শুনতে পেলাম যে আপনার মাথা ঘুরছে, আপনি যখন শুতে যাচ্ছেন তখন মাথা ঘুরছে, যখন উঠছেন তখন মাথা ঘুরছে। দেখুন মাথা ঘোরার জন্য অনেকগুলো কারণ থাকে। এক হচ্ছে আপনার প্রেশারের ওষুধ খান কিনা আমি জানি না, তো প্রেশারের ওষুধ যদি খেয়ে থাকেন, যদি আপনার প্রেশার থাকে, তাহলে আপনি প্রেশারটাকে একবার চেক করান, কিংবা রেগুলারলি একটু চেকের মধ্যে রাখুন। অনেক সময় কি হয়, প্রেশার আপ ডাউন করলে এই প্রবলেমটা হতে পারে। এছাড়া আপনার যদি ঘাড়ের যদি কোনো রকম স্পন্ডালাইটিস ডেভেলপমেন্ট করে, তাহলে কিন্তু তার একটা সিমটম হিসাবে এই যে মাথা ঘুরছে এটা কিন্তু থাকে। তো এই দুটো জিনিস একটু লক্ষ্য করতে হবে। প্রথমত আপনাকে বলবো যে আপনি একটুখানি প্রেশারটাকে চেক করান, প্রেশারটা চেক করে আর আপনি পারলে একটা ঘাড়ের একটা এক্সরে করিয়ে নিন। এক্সরে করিয়ে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, কারণ আজকে মাথা ঘুরছে মানে মাথা ঘোরাটা বারবারই বলি যে ম্যাক্সিমাম জিনিস থাকে যেটা রোগ নয়, একটা রোগের লক্ষণ। এই যে মাথা ঘুরছে, এই মাথা ঘোরাটা কিন্তু একটা সিমটম। মাথা ঘোরার পেছনে কারণ হচ্ছে আপনাকে যা যা প্রবলেমগুলো বললাম। এছাড়াও যদি আপনার
ব্রেনের মধ্যে কোনো রকম সমস্যা ডেভেলপমেন্ট করে, সেখান থেকে ওই প্রবলেমটা হতে পারে। তো সেটা একবার দেখে নেওয়া দরকার, কারণ এক্স্যাক্ট কারণ এইভাবে বলা যায় না যতক্ষণ না পর্যন্ত আমরা টেস্ট করে দেখছি যে আপনার এই সিমটমের পেছনেতে কি কারণ আছে। ট্রিটমেন্ট যে কোনো রকমের অবশ্যই সেটা সম্ভব যখন জানা যাবে যে এক্স্যাক্ট কজ, কারণ এক্স্যাক্ট কজ না জেনে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে সেই ট্রিটমেন্টটা কোনোদিনই সাকসেস হবে না, নয় আর সেটা লেন্দি হয়ে যাবে, কিংবা দেখা যাবে হয়তো আপনাকে আজীবন ধরে সেইটাকে খেয়ে যেতে হবে। কিন্তু যেহেতু আমরা একটা রিপোর্ট বেস আর একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট, রিপোর্ট বেস এবং টাইম বাউন্ড ট্রিটমেন্টের মধ্যে থাকি, তো সেই হিসাবে আমরা প্রথমেতেই আগে ডায়াগনোসিসটা প্রপারলি করার চেষ্টা করি। সেটা যে কোনো রোগের জন্য হোক, সেটা আপনি যে কমপ্লেন করলেন মাথা ঘুরছে সেটার জন্য, প্লাস যে কোনো পেশেন্ট যখন ফোন করেন কিংবা এসে যখন কমপ্লেন করেন, আমরা চেষ্টা করি যে কেন হচ্ছে সেই জিনিসটাকে আগে খুঁজে বার করা। তারপর যখন আমরা ট্রিটমেন্টটা দিই তখন দেখা যায় যে একটা টাইম বাউন্ড যেহেতু ট্রিটমেন্ট, একটা টাইমের মধ্যে এবং রিপোর্ট করে যে আমরা কজটা পেলাম এবং ট্রিটমেন্টের পর আবার রিপোর্ট করলাম, সেই কজটা তখন পেশেন্ট নিজে দেখে গেল যে হ্যাঁ আমার এই প্রবলেম ছিল, আমার রিপোর্টসে এই প্রবলেম এখন নেই। প্লাস ফিজিক্যালি উনি ডে বাই ডে বুঝতে পারবেন যে প্রবলেমের জন্য যা যা অসুবিধেগুলো হচ্ছে সেগুলো ডে বাই ডে কমবে। তো সেই কারণে আপনার ক্ষেত্রেও বলবো যে একবার আমাদের সাথে এসে যোগাযোগ করুন। আর যে দুটো কথা বললাম যে একটা এক্স রে আপনি করিয়ে নিন ঘাড়ের, এবং তার সাথে সাথে একটুখানি প্রেশারটা পারলে রেগুলার মেপে একটা জায়গায় নোট করে রাখুন, করে আমাদের সাথে এসে একবার যোগাযোগ করুন। একদম, আসলে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবে কাজ করে যাচ্ছে। তার কারণ আপনারা জানেন যে আয়ুর্বেদ চিকিৎসা এমনই একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে আপনি কিন্তু একটা সুস্থ জীবন লিড করতে পারছেন। একেবারে মানে কি বলবো, প্রথমে বলে না সব পায়ের নখ থেকে একেবারে চুল পর্যন্ত, মাথার চুল পর্যন্ত আপনার যে প্রপার যে ট্রিটমেন্ট, যেটা হলো প্রপার ডায়াগনোসিসটা কিন্তু পাচ্ছেন আপনি, যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। একদম ভেষজ গুণ সমৃদ্ধ উপাদান দিয়ে একেবারে সুন্দরভাবে সেই ঔষধগুলো তৈরি হয়, যার মধ্যে কোনো নো কেমিক্যালস, রাসায়নিক পদার্থের কোনো ব্যাপার নেই, যেটা নিয়ে আমাদের ভাবি অনেক সময় যে এটার হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে। একটা রোগের জন্য আপনি ওষুধ খেলেন, আরেকটা রোগের সৃষ্টি হলো, সেটা একেবারেই নয়। আয়ুর্বেদ চিকিৎসা একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ কি বলবো, সেই নির্যাস নিয়েই তাদের মানে ঔষধ তৈরি হয়, এবং যার মধ্যে কোনো কাটা ছেঁড়ার ব্যাপার নেই, অপারেশন নেই, যেটা নিয়েও আমাদের একটা ভুল থাকে, একটা কি বলবো ভয়ভীতি থাকে। অনেক সময় একবার দুবার তৃতীয়বারেও কিন্তু সাকসেস পায় না অপারেশন করেও, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে সেই জায়গাটা একেবারেই তৈরি করছে না। তারা একেবারে টাইম দিয়ে সময় দিয়ে আপনার সারা জীবন ওষুধও খেতে হবে না, এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে থাকে, ভীষণ পজিটিভ যাকে বলে, সেটা নিয়েই কিন্তু তাদের সেইভাবেই তারা কিন্তু ট্রিটমেন্ট করে মানুষকে একটা উপকারের জায়গা তৈরি করে দিচ্ছেন, আর মানুষ ভীষণভাবে উপকৃত। এটাই হলো বড় পরম প্রাপ্তি যেটাকে বলে। আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি একটি সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। এখন সুস্থতা জীবনে দেখুন, এই যে আমরা অনেক সময় ফোন করি, আমরা জানলাম যে এই সমস্যাগুলো আমার হয়েছে, ডাক্তারবাবুও পরামর্শ দিলেন, কিন্তু রোগটা যখন হয়েছে তার চিকিৎসাটা কিন্তু ভীষণ দরকার। চিকিৎসা যদি না করেন তাহলে রোগটা কিভাবে সারবে? হ্যাঁ, সেটা ডাক্তারবাবুদের পরামর্শটা ঠিক আছে, অ্যালার্ট করে দিচ্ছেন, কিন্তু চিকিৎসাটাও ইম্পর্টেন্ট। আমরা আবার একটু আলোচনা ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো আমরা যে ডায়াবেটিস বা সুগার নিয়ে আলোচনা করছি, আমরা সবাই জানি একে সাইলেন্ট কিলার বলে, অর্থাৎ আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে নিস্তব্ধ নীরবে ঘাতকের মতো কাজ করে, আমাদের শরীরে অর্গানগুলোকে একটু একটু করে শেষ করে দেয়। আমরা জানবো সেই বিষয়ে, তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে। দেখুন, মেন জিনিস হচ্ছে সুগারের কিছু লক্ষণ আমরা আমাদের আছে, দেখা যায় যে সুগারটা যে হচ্ছে তার জন্য যেমন কিছু সিমটম থাকে, আপনার প্রচুর পরিমাণে জল তেষ্টা পাবে, খিদেটা বেড়ে যাবে, তার সাথে সাথে বারবার ইউরিনেশন হবে, মানে ইউরিন হবে বারবার, তার সাথে সাথে ওয়েট লস হবে, এবং তার সাথে সাথে উইকনেস। তো এই সিমটমগুলো একটা দেখা যায়। অনেক সময় কি হয়, যে কারণে এটাকে সাইলেন্ট কিলার বলা হয়, যে এটা সাইলেন্টলি আপনার শরীরের মধ্যে বাড়তে থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে কোনো সিমটম দিল না, তো সেখানে যখন ডেভেলপমেন্ট হয়ে গেল একটা জায়গায় গিয়ে যখন প্যারামিটার খুব বেশি, তখন আপনাকে দেখা গেল যে একটা সিমটম দিচ্ছে, তো তখন অলরেডি হয়তো অর্গানকে এফেক্ট করে দিয়েছে। তো সেই কারণে বলবো যে 30 অ্যাবাভ
প্রত্যেকটা মানুষকেই দরকার যে অন্তত 2 থেকে 3 মাস ছাড়া ছাড়া কিছু নর্মাল ব্লাড টেস্ট একটু করিয়ে নেওয়া। তার মধ্যে একটা হলো এই সুগার, কারণ এটা কখন ডেভেলপমেন্ট হবে আমরা নিজেরাও জানি না, হয়তো সিমটম দিতে পারে, হয়তো নাও সিমটম দিতে পারে। তাই প্রত্যেকটা মানুষকে দরকার যে 30 অ্যাবভ 2 মাস ছাড়া ছাড়া একটুখানি টেস্টটা করিয়ে নেওয়া। আর এটার যদি ট্রিটমেন্ট অন্যান্য প্যাথির থেকে কেন আমাদের আলাদা, কিভাবে এটা ট্রিটমেন্ট হয়, সেটা আমি আসছি আলোচনায়। আমি ফোনটা ধরে নিই। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, সন্দীপ রায় বলছি। বলুন বলুন কি সমস্যা? আমার মানে বিগত 7 মাস ধরে চুল প্রচন্ড পরিমাণে ঝরে যাচ্ছে। মানে আমি বুঝতে পারছি না, আগে এরকম মনে ছিল না, হঠাৎ করে দেখছি এবার চুল মানে অতিরিক্ত পরিমাণে ঝরে যাচ্ছে আর দিকে গেছে। আচ্ছা, আপনার বয়স কত? 34। আচ্ছা, আপনি এমনি কোনো রকম রেগুলার বেসে কোনো রকম ওষুধ খান? না না, আমি মানে 6 মাস ধরে দেখছি মানে কন্টিনিউ বেড়েই যাচ্ছে এই জিনিসটা। আচ্ছা, আপনাকে কি বাইরে পলিউশনের মধ্যে একটুখানি কাজকর্ম বেশি করতে হয়? হ্যাঁ হ্যাঁ, আউটডোরে আমি কাজ করি। আচ্ছা, তার সাথে সাথে আপনার শরীরে কোনো রকম অ্যালার্জির প্রবলেম আছে? গ্যাস অম্বলের একটু প্রবলেম আছে। গ্যাস অম্বলের আছে? গ্যাস অম্বলের প্রবলেমটা কি দীর্ঘদিন? না, এটা দীর্ঘদিন। দেখুন, আপনার এই যে চুল উঠছে, চুল ওঠার পেছনে আমরা বারবার বলি কয়েকটা কারণ থাকে। যেমন ফার্স্ট হচ্ছে, যদি কোনো রকম আপনি মেডিকেশনের মধ্যে থাকতেন, সেখান থেকে দেখা যায় তার একটা সাইড এফেক্ট যদি হয়, তার জন্য হতে পারে। কিংবা যদি আগে আমার এই প্রবলেম ছিল না, ফ্যামিলির মধ্যে কারোর মধ্যে এরকম নেই, মানে হঠাৎ করে আমি দেখছি টেনশনের মধ্যে থাকি, বাট এর জন্য মানে অতিরিক্ত পরিমাণে চুল একটা হয় তো স্যার, যে মানে চুল ওঠো, এখন দেখছি অতিরিক্ত পরিমাণে ওঠে। হ্যাঁ, সেটা হয়তো প্রসেসিংটা অনেকদিন আগেই হয়েছে। আপনাকে আমি বলে দিচ্ছি কোন জায়গাটাতে আপনি হয়তো ধরতে পারেননি। প্রসেসিং এর যেটা প্রসেস আগে থেকেই শুরু হয়েছে। আপনি টিভি স্ক্রিনেতে একটু শুনতে থাকুন, আপনাকে আমি বলে দিচ্ছি। মেন জিনিস যেটা হয়, এই যে চুল ওঠার পেছনে আমরা বারবারই বলি কয়েকটা কারণ থাকে। একটাই বললাম, যদি কোনো রকম মেডিকেশনের মধ্যে থাকে তার একটা সাইড এফেক্ট, কিংবা যদি কারোর থাইরয়েড থাকে সেখান থেকে হতে পারে। যদি কারোর অ্যালার্জির প্রবলেম থাকে শরীরের মধ্যে, সেটা অ্যালার্জি মানেই যে শুধু কোনো খাবার খেলে অ্যালার্জি হবে বা আমাদের র্যাশ বেরোবে গোটা শরীরের মধ্যে, সেটা কিন্তু নয়। আমাদের ব্লাডের মধ্যে অ্যালার্জি থাকে, সেটা যখন ধীরে ধীরে বাড়তে থাকে সেখান থেকে আমাদের চুলের সমস্যাটা আসে। এবং তার সাথে সাথে মেন জিনিস যে আপনার যদি লিভারের কোনো রকম প্রবলেম হয়, এই যে আপনি লিভারের জন্য আপনাকে বলবো, একটু আগেই আমি আলোচনা করলাম যে এই যে সাধারণ গ্যাস অম্বল যদি আমাদের হতে থাকে, রেগুলার বেসে যদি হতে থাকে, সেইটাকে আমরা পার্মানেন্ট কিওর করার দিকে যাই না। তো সেখান থেকে কি হয়, এই যে গ্যাস অম্বল এই জিনিসটা কিন্তু রোগের লক্ষণ। কোন রোগের লক্ষণ? একটা স্টমাকের কোনো রকম প্রবলেম, একটা লিভারের কোনো রকম প্রবলেম। তো যদি আপনার শরীরের মধ্যে লিভারের কোনো প্রবলেম ডেভেলপ হচ্ছে, কারণ আপনি বলছেন যে আগে বুঝতে পারি না, আগে খুব কম, এখন অনেক বেশি, আপনার এই গ্যাস অম্বলের সমস্যাটা কিন্তু অনেক দিন থেকেই আপনাকে ইন্ডিকেট করছে যে আপনার শরীরের মধ্যে কোথাও না কোথাও একটা প্রবলেম হচ্ছে। আপনি কিন্তু সেই দিকটা দেখেন না। তো সেই কারণেই বলবো যে আপনি কয়েকটা টেস্ট একটু করিয়ে নিন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে পলিউশনের কারণেও আপনার হতে পারে। তো আগে আমরা দেখবো যে ইন্টারনাল কোনো রকম প্রবলেমের কারণে এটা হচ্ছে কিনা। কারণ যদি ইন্টারনাল প্রবলেম থেকে যায়, যদি আমরা শুধুমাত্র এক্সটার্নাল ট্রিটমেন্ট করি, কিছু শ্যাম্পু ইউজ করলাম, কিছু তেল ইউজ করলাম, তাতে কিন্তু জিনিসটার পার্মানেন্ট সলিউশন হবে না, আরও প্রবলেম বাড়তে থাকবে। তাই আগে ইন্টারনালি দেখে নেওয়া দরকার। আপনার ক্ষেত্রে বলবো যে একটা লিভার ফাংশন টেস্ট করান, LFT বলে, আর একটা IgE যেটা হচ্ছে অ্যালার্জির জন্য। এই দুটো টেস্ট করে টেস্টের রিপোর্টটা নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা দেখে নিই কী কারণে এই জিনিসটা হচ্ছে। যদি আপনার ইন্টারনাল প্রবলেম থাকে, তার জন্য অবশ্যই আমাদের বিভিন্ন হার্বাল মেডিসিনস আছে, যেগুলো যদি আমাদের এক্সটার্নালের সাথে সাথে দেওয়া হয়, তাতে কিন্তু দুটো জিনিস একসাথে কাজ করবে। আপনার যদি লিভারের সমস্যা থাকে বা অ্যালার্জির সমস্যা থাকে, সেইটাও ধীরে ধীরে কমে যাবে। এর ফলে চুল ওঠার সমস্যা এখান থেকে যেটা আসছিল সেটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। আর একটা পার্ট যেটা আছে, যদি দেখা গেল এই দুটো নর্মাল, সেখানটা হয়তো পলিউশনের কারণে হতে পারে। আমাদের ইলালিগেন্স বলে একটা আলাদা আমাদের পার্টি আছে, যেখানে আমাদের হেয়ার এবং আমাদের স্কিনের ওপরেতে আমাদের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হয়। তো তখন আপনাকে ট্রিটমেন্টটা ওইভাবে দেওয়া হবে, কিন্তু আগে আমাকে কজটা জানতে হবে।
তাই একটাই বলবো যে আপনি একটা এলএফটি লিভার ফাংশন টেস্ট আর আইজিই এই দুটো টেস্ট করে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা বলে দেবো, গাইডলাইন দিয়ে দেবো কিভাবে করলে এখন আপনার যেটা সমস্যা সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন এবং ভবিষ্যতে যাতে আপনার এই সমস্যাটা না থাকে তার জন্য আমরা ব্যবস্থা করে দেবো। একদম। আমি অবশ্যই তার আগে একটু বলে দেবো যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। 11 তারিখ কিন্তু হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া আপনারা 12 তারিখে পাচ্ছেন মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। 15 তারিখে পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন এবং 15 তারিখই আবার কিন্তু মালদহে পাচ্ছেন। 15 তারিখ হলদিয়াতে পেয়ে যাচ্ছেন, মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 15 তারিখ। এবং 16 তারিখে আপনারা পাচ্ছেন আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া 16 তারিখ শিলচরে পেয়ে যাচ্ছেন, 16 তারিখ আপনারা আরামবাগে পাচ্ছেন, 16 তারিখ পেয়ে যাচ্ছেন কোচবিহারে পেয়ে যাচ্ছেন এবং সেখানে জায়গা আমি একটু ডাক্তারবাবুদের নামগুলো মেনশন করে দিচ্ছি। আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মা, সেটা আপনারা 16 তারিখ এবং ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন শিলচরে পেয়ে যাচ্ছেন 16 তারিখে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন 16 তারিখে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন এবং 16 তারিখে আরেক জায়গায় পেয়ে যাচ্ছেন আপনারা দুর্গাপুরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা 20 তারিখে বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, 21 তারিখে ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দিকে পেয়ে যাচ্ছেন এবং 21 তারিখেই আপনারা শ্যামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন এবং দিল্লিতে 22 তারিখে কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন 22 তারিখে দিল্লিতে। এছাড়া আপনারা খড়গপুরে পাচ্ছেন 22 তারিখে, সেখানে কিন্তু আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন 22 তারিখে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন 22 তারিখে। এছাড়া 23 তারিখে পেয়ে যাচ্ছেন জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু 23 তারিখে পাচ্ছেন, 23/2/25 পেয়ে যাচ্ছেন। গৌহাটি কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন 23 তারিখে এবং 23 তারিখে আরেকজন ডক্টরকে পেয়ে যাচ্ছেন বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। 24 তারিখ পাচ্ছেন ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। 28 তারিখে পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া কিন্তু বন্ধুরা 2-3-25 2 তারিখে পেয়ে যাচ্ছেন গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। এছাড়া 3 তারিখে 3 মার্চ মাসে পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। 8 পেয়ে যাচ্ছেন আসানসোলে পেয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু 1 তারিখ অর্থাৎ 1-3-25 1 তারিখে পেয়ে যাচ্ছেন পুরুলিয়াতে পাচ্ছেন, সেখানে ডক্টর বি শর্মাকে ওপেনিংয়ে পেয়ে যাচ্ছেন। অবশ্যই প্রথম দিনই কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন এবং 2-3-25 সেখানেও কিন্তু ঝাড়গ্রামে পাচ্ছেন, সেটাও কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন ওপেনিংয়ে। প্রথম দিনই পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আপনারা তো জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন, এক্সপিরিয়েন্স ডক্টরদের পাচ্ছেন। এছাড়া হাতিবাগানে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন চেম্বার। এছাড়া হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন, সেখানে কিন্তু উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা। আর বাংলাদেশে কিন্তু 26শে মে অর্থাৎ 26 তারিখে মে মাসে পেয়ে যাচ্ছেন, সেটা অবশ্যই আমরা আগে থেকে আরও অ্যানাউন্সমেন্ট করে দেবো আপনাদের। 26শে মে থেকে শুরু হচ্ছে। আমি ফোন নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি, হেল্পিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 37। এই নাম্বার দুটির মাধ্যমে আপনারা বিশদে জানতে পাচ্ছেন, ডিটেলসটা জানতে পাচ্ছেন। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তার রিপোর্টগুলো প্লিজ আপনারা ক্যারি করবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যা? আমি গড়িয়াহাট থেকে বলছিলাম, অঙ্কন বেরা। আচ্ছা বলুন কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে মানে ওই সকালবেলা ঘুম থেকে উঠলে না মানে পায়ের গোড়ালিটা মানে প্রচুর যন্ত্রণা করে। আচ্ছা, বয়স কত আপনার? 29 বছর। এই যে ব্যথা যন্ত্রণাটা হচ্ছে গোড়ালিতেই শুধু? হ্যাঁ গোড়ালি। আচ্ছা, তারপরে পা ফেললে একটু হাঁটলে কি চলে যাচ্ছে না ব্যথাটা? যখনই না, যখন আস্তে আস্তে ব্যথাটা মানে যখন হাঁটা চলা করছি আস্তে আস্তে করে তারপরে চলে যাচ্ছে, আবার নেক্সট দিন যখন ঘুম থেকে উঠি তখন আবার সেই একই থাকছে। তো এটা মোটামুটি কতদিন হচ্ছে? এটা হয়ে গেল প্রায় 15-20 দিন হয়ে গেল। 15-20 দিন। আর তার সাথে সাথে কি গোড়ালি ফুলে যাচ্ছে? না, ফুলে টুলে কোনো ইয়ে নেই।
আচ্ছা, আপনি কি একটু বাইরের খাবার বেশি খান? হ্যাঁ, বাইরের বাইরে কাজ করি তো বাইরে খেতে হয়। আচ্ছা, দুপুর বেলাটা বাইরে খাই। আচ্ছা, দেখুন আপনার যেটা সমস্যা সেটা বলে রাখি। অনেক সময় কি হয়, আমাদের ডায়েটটা যদি ঠিকঠাক না হয়, আমাদের কি হয়, ইউরিক অ্যাসিড আমাদের শরীরের মধ্যে বাড়তে থাকে, ঠিক আছে? তো ইউরিক অ্যাসিড যদি আমাদের বাড়ে, তার একটা কিন্তু লক্ষণ দেয় আমাদের এই গোড়ালি ব্যথা বা পায়ের আঙুলেতে ব্যথা, এই প্রবলেমগুলো দেখা যায়। এছাড়া যদি আপনার গোড়ালির হাড় বাড়ে, তাহলে কিন্তু এই সমস্যাটা আসতে পারে, যে যখন আপনি অনেকক্ষণ রেস্টে আছেন, তারপর যখন আপনি হাঁটতে যাচ্ছেন বা আপনি অ্যাক্টিভিটিতে ফিরছেন, পায়ের ওপর যখন চাপটা পড়ছে, তখন একটুখানি ব্যথা অনুভব হয়। তো আপনাকে একটা কথাই বলবো যে আপনি আপাতত যেটা করবেন সেটা হচ্ছে একটু নরম জুতো আপনি ইউজ করুন, সেটা বাড়িতেও ইউজ করুন এবং বাইরে যখন যাবেন তখনও ইউজ করুন। মানে খালি পায়ে হাঁটাটা একটুখানি বন্ধ করে দিন, নরম জুতোটা ইউজ করুন। যদি সেটা ইউজ করার পরও দেখা যাচ্ছে যে আপনার ব্যথাটা থাকছে, তাহলে কিন্তু ভাবতে হবে যে আপনার ওখানেতে কোনো না কোনো রোগ বাড়ছে। সেটা আইদার ইউরিক অ্যাসিড হতে পারে, না হলে আপনার গোড়ালির হাড় হয়তো বাড়তে পারে। তো যদি এটাতে সলিউশন যদি না হয়, তাহলে একবার গোড়ালির একটা এক্স-রে করান আর একটা ইউরিক অ্যাসিড টেস্ট করান। এই দুটো রিপোর্ট নিয়ে আপনি হেল্পলাইন নাম্বার নোট করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে এসে যোগাযোগ করুন। আমরা বলে দেবো, কি গাইডলাইন দিয়ে দেবো, কি করলে আপনি ভালো থাকবেন, কিভাবে আপনাকে ডায়েট মেনটেন করতে হবে, কিভাবে আপনাকে লাইফস্টাইলটা মেনটেন করতে হবে, যাতে ভবিষ্যতে এই রোগটা না ফেরত আসে। আর এখন যেটা প্রবলেম অ্যারাইজ হয়েছে বা যে প্রবলেমটা যদি ধরা পড়ে, তার জন্য অবশ্যই আমরা সলিউশন বলে দেবো, কিন্তু সেটা রিপোর্টটা দেখার পর। একদম ডাক্তারবাবু, একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। যেটা হয় যে এই যে যারা ধরুন কোনো মাতৃসম্ভবা বা মা হতে চলেছেন, প্রেগনেন্ট অবস্থায় যদি কোনোভাবে এই রোগটি অ্যাটাক করে বা সুগারের পেশেন্ট যদি উনি হয়ে থাকেন, তাহলে নিউবর্ন বেবির ক্ষেত্রে কি একটা এফেক্ট ফেলতে পারে? হ্যাঁ, অবশ্যই। সুগার যদি থাকে, তাহলে সেখানে তো এই যে বললাম, হেরিডিটিক্যালি যদি হয়, অনেক সময় কি হয়, ডেলিভারির সময় অনেক সময় সুগারের লেভেলটা বেড়ে যায়। তো সেখানের ক্ষেত্রে সেটা এফেক্ট করতে পারে। অনেক সময় কি হয়, সেই সময়তে আর্জেন্ট সুগারটাকে কমানো হয়, কমিয়ে তারপরে ডেলিভারিটা করানো হয়, কিন্তু সেটার এফেক্ট কিছু না কিছু বাচ্চার উপরে পড়ে এবং সেখানে দেখা যায় যে সেই কারণেই এখন বলা যায় যে কোনো এজেতেই জিনিসটা আসতে পারে। তো এটাকে নিয়ে একটু অ্যালার্ট থাকতে হবে যাতে এই জিনিসটা না আসে, এবং তার জন্য ট্রিটমেন্ট অবশ্যই আছে। প্রপারলি ট্রিটমেন্ট করলে কিন্তু আজীবন ওষুধ খেতে হবে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ট্রিটমেন্ট করলে আপনি ঠিক থাকবেন এবং ভবিষ্যতে ওষুধ ছাড়াই ভালো থাকবেন। একদম, অবশ্যই। আমাদের একদম সময় শেষ। আমরা পরবর্তী লাইভ অনুষ্ঠানে আরেকটা টপিক নিয়ে ফিরে আসবো। আর এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন নিয়ে বেঁচে থাকবেন, ভালো থাকবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।